দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির আহমেদ। যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি রাতে বাংলাদেশের সম্ভাবনাময় একজন তরুণের সঙ্গে কথা বলি, তাদের গল্প শুনি, তাদের চোখে বাংলাদেশকে দেখার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে তরুণদের প্ল্যাটফর্ম, তারুণ্যের প্ল্যাটফর্ম আমাদের এটিএন নিউজের এই ইয়াং নাইট অনুষ্ঠানটি। দর্শক, আজকে আমরা কথা বলবো আয়রন ম্যানের সঙ্গে। না দর্শক, আয়রন ম্যান বলতে আসলে আমরা হলিউডের তারকা খ্যাতিপ্রাপ্ত যেই রবার্ট ডাউনি তার কথা বলছি না, আমরা বলছি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের আয়রন ম্যানের সম্পর্কে। এবং তিনি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের আয়রন ম্যান, বাংলাদেশের আয়রন ম্যান ফিনিশার, আয়রন ম্যান শামসুজ্জামান আরাফাত। থ্যাংক ইউ ফর ইউর ইনভাইটেশন। ধন্যবাদ। দর্শক, আগে একটু আরাফাত সম্পর্কে বলতে চাই। গত 11 নভেম্বর মালয়েশিয়ার লঙ্কাউইতে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই প্রতিযোগিতায় আরাফাত আয়রনম্যান, সেই প্রতিযোগিতার একজন ভালো ফিনিশার হিসেবে আরাফাত আয়রনম্যান খেতাবটি পেয়েছেন এবং এ কারণে আজকে আমরা তাকে এখানে ডেকেছি এবং এই অনুষ্ঠানে তার গল্প আমরা শুনব এবং আসলে তার ভবিষ্যৎ কী পরিকল্পনা, তিনি কিভাবে বাংলাদেশকে প্রমোট করতে চান, সেই কথাগুলো আমরা শুনবো। তো প্রথমেই আসলে আরাফাতের কাছে একটু জানতে চাইবো যে আয়রন ম্যানটা কি, কেন আয়রন ম্যান বলা হয় আপনাকে? আয়রন ম্যানটা আসলে একটা স্পোর্টস। এটা হয়তো শুনলে একটু লোহমানব মনে হয়, বেসিক্যালি তা না। এটা একটা স্পোর্টস চ্যালেঞ্জ, যেটা 3.8 কিলোমিটার সুইমিং, 180 কিলোমিটার রানিং অ্যান্ড 42.2 কিলোমিটার 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.2 কিলোমিটার রানিং। সো এইটা 17 ঘন্টা টাইম লিমিটের মধ্যে যখন শেষ করা হয় তখন একজন মানুষকে আয়রন ম্যান ফিনিশার, আয়রন ম্যান বলা হয়। অ্যান্ড দিস ইজ আয়রন ম্যান। সো আমি লাস্ট এই ইভেন্ট মালয়েশিয়াতে অংশগ্রহণ করি, আয়রন ম্যান মালয়েশিয়া 2017, এবং 12 ঘন্টা 43 মিনিটের মধ্যে আমার আয়রন ম্যান জার্নি শেষ হয়। সো দে কল মি আয়রন ম্যান। আচ্ছা, এ কারণে আপনাকে আয়রন ম্যান বলা হয়, আসলে আপনি লৌহ মানব নন। না না। দর্শক, আমাদের কাছে আয়রন ম্যান এনিথিং ইজ পসিবল এই শিরোনামের একটি ভিডিও চিত্র রয়েছে, তথ্যচিত্র রয়েছে। সেই তথ্যচিত্রটি আমরা দেখলে এই আয়রন ম্যান সম্পর্কে আরও ধারণাটি আমাদের পরিষ্কার হবে। আমরা আসলে সেই ডকুমেন্টারিটি একটু দেখে নিতে চাই। Go the distance to earn the title Iron Man.
আরাফাত কি বলবেন? আসলে আয়রন ম্যানের স্লোগান এটা দেখছেন, এনিথিং ইজ পসিবল। আমরা আসলে অনেক অনেক কিছুই চিন্তা করতে পারি না যেটা আসলে সম্ভব। সো আয়রন ম্যান সেজ যে কোনো কিছুই সম্ভব যদি আমরা আমাদের ডেডিকেশনটা দিয়ে এগিয়ে যাই প্রপারলি। সো দিস ইজ দ্য মেইন থিম অফ আয়রন ম্যান। আচ্ছা, আরফাত আপনার কাছে জানতে চাইবো, আপনি আসলে এই যে আয়রন ম্যান হবেন বা এই প্রতিযোগিতাটিতে অংশ নেবেন, তো এটা কখন থেকে আসলে আপনি ভাবতে শুরু করেন? অর্থাৎ আপনার যাত্রাটা কবে থেকে শুরু হলো? কেমন ছিল যাত্রাটা? আসলে শুরু থেকে বলতে গেলে আমি একজন টোটালি অ্যাথলেট ছিলাম না। আমি অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল পারসন, এবং অ্যাজ এ প্রফেশন আমি একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। সো আমার কাছে আমি পুরা জীবনটাই একটা কম্পিটিটিভ, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ শেষ করে যখন কম্পিট করে আসতেছিলাম, আমার ইউনিভার্সিটি লাইফে এসে আই আন্ডারস্ট্যান্ড যে আমি আসলে যে কম্পিটটা করতেছি, আমি আমি মানুষের সাথেই কম্পিট করতেছি। এটা আসলে কম্পিট করার বিষয় না। আমি আমার ভেতরে একজন মানুষ আছে, তার তার সাথে কম্পিট করতে হবে। সো আমি প্র্যাকটিস করি, রানিং করি, আমি সাইক্লিং করি বা সুইমিং করি। যখনই কোনো প্র্যাকটিসে নামি, যখনই প্রিভিয়াস রেকর্ড আমার নিজেই ব্রেক করি, তখনই আমার কাছে ভালো লাগা শুরু এক্সট্রাঅর্ডিনারি হয়। একটা প্লেজার পাওয়া যায়। আর আমাদের ইউনিভার্সিটিতে মাউন্টেনিয়ারিং ক্লাব প্রতিষ্ঠা করেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর বিসি স্যার এবং মুসা ইব্রাহিম দুইজন মিলে। আমাদেরকে আহ্বান করেন যে মাউন্ট এভারেস্টে পাঠাবেন ইউনিভার্সিটি থেকে একটা টিম নিয়ে। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আমি ওখানে কিন্তু এতই অ্যামেচার ছিলাম যে প্রথম দিন আমি কিন্তু মানে প্রপার ট্রেক স্যুট না পরে আমি একটা জিন্স আর একটা শার্ট পরে আমি আমার প্র্যাকটিসে পার্টিসিপেট করি, এবং আমি আমি টোটালি একজন অ্যামেচার মানে একজন বিগিনার আমি চলে আসছি। সো ওই দিনটা আমার জন্য খুব লজ্জাজনক ছিল এবং আমার লাইফ চেঞ্জিং ডে বলতে পারেন। আচ্ছা সো আচ্ছা। আমি নিজেকে ওই দিন থেকে শুধরে নিয়েছি। দেন প্র্যাকটিস করার পরে আমাদের টিমে লাস্ট 7-8 জনের মতো আমরা থাকি। যে 7-8 জনের মধ্যে 4 জন আমাদের নেপাল একটা এক্সপিডিশনে যায়। সো আমি আমার পাসপোর্ট জটিলতা এবং অন্যান্য কারণে যেতে পারিনি। শেষ পর্যন্ত আমি একাই কান্ট্রিতে প্র্যাকটিস করতেছিলাম। তখন আমাদের টিম তখন নেপালে একটা অন্নপূর্ণা সার্কিট ট্রেকিং করে। আর আমি তখন রানিং প্র্যাকটিস করতেছিলাম এবং এটা উইদাউট এনি গোল। আমি আমি তখন কোনো জাস্ট গোল ছিল না, মানে না কি তখন করব, কি করতে যাচ্ছি এই জাস্ট ধরনের কিছু? আমি নিজেকে প্রস্তুত হ্যাঁ, করছিলেন। আমার কাছে ভালো লাগতেছিল যে সামথিং, আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতেছি। নিজের সাথে আমি মনে হচ্ছে নিজে কথা বলতেছি। কোনো ধরনের কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না। এটা জাস্ট তখন আমার আসলে নতুন করে একটা চিন্তা আসে যে আমি তো এটা নতুন একটা বিষয়, এটা অনেক প্লিজেন্ট। আমি দেন একটা হাফ ম্যারাথনের রেজিস্ট্রেশন করি কক্সবাজারে। হাফ ম্যারাথনের রেজিস্ট্রেশন করার পরে ওখানে পার্থ ভাইয়ের সাথে পরিচয় হয়। পার্থ ভাইয়ের মুখেই আমি ফার্স্ট শুনি আয়রন ম্যান আচ্ছা সম্বন্ধে। দেন আমার মনে মনে ডিসাইড হয় ওয়ান ডে আই উইল গো আয়রন ম্যান। আচ্ছা। তো এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি পর্ব তাহলে এই জায়গা থেকে আসলে মূলত শুরু। প্রস্তুতি পর্ব যদি বলতে চান, আমি আসলে সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যে কোনো চ্যালেঞ্জের জন্য তখন থেকে প্রস্তুত থাকা। আমি যেহেতু পাসপোর্ট আমার ছিল না, আমি প্রস্তুত ছিলাম না সিরিয়াসলি কোনো একটা। সো আমি চেয়েছি যে ফিজিক্যালি, মেন্টালি এবং আদার্স যে বিষয়গুলো থাকে, অলওয়েজ প্রিপেয়ার থাকতে। যে কোনো ধরনের চ্যালেঞ্জ যাতে উইন করা যায় বা নিজের মিশনটা যাতে অতিক্রম করা যায়, নিজের চ্যালেঞ্জটা যাতে অ্যাচিভ করা যায়, সেজন্য আমি ট্রাই করি অলওয়েজ প্রিপেয়ার থাকতে। দেন ডে বাই ডে আসলে 2013, 14, 15 এসে বাংলা চ্যানেল ক্রস করি। 2015 বাংলা চ্যানেল একটা 2015 সালে। আমি একটু ক্লিয়ার করি, বাংলা চ্যানেলটা হচ্ছে আমাদের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে দূরত্বটা, এটা একটা আমাদের বাংলা চ্যানেল বলা হয়। সো এটা দূরত্ব হচ্ছে 16.1 কিলোমিটার। আমরা সাঁতার কেটে পারেন। এটা সাঁতার কেটে পাড়ি দিতে হয়। সো আমি 2015 এসে বাংলা চ্যানেল সাঁতার কাটি। বাংলা চ্যানেল আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মধ্যে একটা মোস্ট অ্যাডভেঞ্চারাস বলা যায় আমাদের কান্ট্রির মধ্যে। আসলে সাগর সাঁতরাবো আমি কখনো ভাবতেই পারতাম না। এখন আসলে আমি মেন্টালি এত স্ট্রং হয়ে গেছি যে আমি নামলে ইনশাল্লাহ এটা পার করে দিতে পারবো।
ইন মানে কেস এনি কনফিডেন্স তৈরি হতে কনফিডেন্স অনেক বেশি তৈরি হলো। সো বেসিক্যালি আমি 2015, 16 দুইবার পাড়ি দিই। পাড়ি দেওয়ার পরে বাংলা চ্যানেল বাংলা চ্যানেল, এরপরে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া রানিং করি 1004 কিলোমিটার, 1004 কিলোমিটার। 1004 কিলোমিটার। 4 কিলোমিটার রানিং করার পরে আমার একটু কনফিডেন্স গ্রো হয়। কনফিডেন্স গ্রো হওয়ার পরে আমি 1 মাস ওয়েট করি। 1 মাস ওয়েট করার পরে আমি রেজিস্ট্রেশন কমপ্লিট করে আয়রন ম্যানের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করি। দেন নভেম্বরে আমি পার্টিসিপেট করি। আচ্ছা, এক্ষেত্রে এই যে আপনি যে আয়রনম্যান হবেন বা হচ্ছেন বা এই যে পার্টিসিপেট করা শুরু করেন, এক্ষেত্রে আপনার মেন্টর কারা ছিল? মানে কারা আপনাকে মেন্টর করেছে, কিভাবে আপনাকে আয়রন ম্যান মেন্টর করেছে? হওয়ার শুরু থেকেই এবং আমার টেকনাফ থেকে তেঁতুলিয়া রানিং শুরু করে এখানে আসলে অনেকগুলা মানুষের অবদান রয়েছে। অবদান আছে। প্রত্যেকটা মানুষ ইন্সপায়ারিং পারসন। যেমন বাংলা চ্যানেল পারিদি লিপ্টন সরকার, উনি আমার অনেক বড় রেসপেক্টেড একজন সিনিয়র, আমার মেন্টর। আমি নিয়াজ পাটোয়ারি, আমার মেন্টর, উনি ইউল্যাবের অ্যাসোসিয়েট প্রফেসর। সো নিয়াজ পাটোয়ারি, উনার যে কন্ট্রিবিউশন, উনি যে আমাকে রানিংয়ের সময় স্টিল নাও এভরি স্টেপ, যে উনি একজন অ্যাথলেটের কী কী প্রিপারেশন থাকা উচিত এবং ব্যাকআপ। আমি যখন মালয়েশিয়া যাচ্ছিলাম তখনও বারবার উনি মনে করে দিচ্ছেন যে আপনার এটার ব্যাকআপ কি, এইটা নাও থাকতে পারে। মানে এই জিনিসগুলো আপনার দরকার, এই জিনিসগুলো আপনার অবশ্যই নেওয়ার দরকার। নেওয়া দরকার এভরিথিং, মানে A to Z। মানে আপনি চিন্তা করতে পারবেন না একটা ছোট্ট বিষয় যে জিনিসটা আমি চেক করে দেখি যে না আমার তো এটা নাই, উনি যেটা জিজ্ঞেস করে আমার নাই। সো এটা কত বড় একটা যে সাপোর্ট, এটা আমি বুঝতে পারবো না। আমার ফ্রেন্ড যারা আছে, নাসির তো পুরা রানিং থেকে পুরা রানিংয়ে সে 20 দিনে আমার সাথে ছিল, আন্টি সহ। নাসিরের আম্মা সহ আমাকে 20 দিন সাপোর্ট দিচ্ছে, এক হোল ফ্যামিলি, যেটা পুরো রানিংটাই সাপোর্ট দিছে। আর ওর আসলে নেপাল ট্রিপ মিস করেও আমার সাথে রানিংয়ে সাপোর্ট দিছে। আর আমার ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড সবাই একসাথে ছিল। আমার সিনিয়র, আমার তৌফিক ভাই, মুহিত ভাই, মামুন ভাই, ওনারা সবাই আমাকে মানে অলওয়েজ ইন্সপায়ারিং ছিলেন, অলওয়েজ ইন্সপায়ারিং ফ্রম দ্য বিগিনিং। আর এভরি টাইম আসলে আমি কখনো একা ফিল করি নাই। আই এম ভেরি লাকি যে আমি সবসময় আমার পাশে খুব লায়ন হার্টেড পার্সনদেরকে পেয়েছি। আচ্ছা, একটা বিষয়, সবার তো একটা প্রেরণার জায়গা থাকে, মানে আপনার প্রেরণার জায়গাটা কোথায় ছিল? এই যে এই জায়গাটায় যাবেন, তারপর এই যে বন্ধু বান্ধব সবার এত সাপোর্ট, তারপর আপনার প্রেরণার জায়গাটা কোথায় ছিল? আমার আমি একটা জিনিসই বিলিভ করি যে হিউম্যান স্পিরিট, এটা রবার্ট, একজন বিখ্যাত অ্যাথলেট রবার্ট বেনিস্টার, উনি এটা বলছিলেন, হিউম্যান স্পিরিট ইজ ইনডোমিটেবল। আসলে মানুষের যে মাইন্ড স্পিরিটটা হচ্ছে মেইন ফোকাস। আর অ্যাডভেঞ্চার কখনো একটা জায়গায় লিমিটেড না। আপনি যখন একটা ক্রস করবেন, একটার পর একটা অ্যাডভেঞ্চার নিতে, আসলে বেসিক্যালি অ্যাডভেঞ্চারাস মাইন্ড থেকে এগুলো আসা। সো আর মনে মনে আসলে একটা ধারণাই থাকে যে আমি আমার নিজেকে ছাড়িয়ে যাব, আমি আমার যে একটা একটা লিমিট, সেই লিমিটটাকে ক্রস করব। যেমন আমার আয়রন ম্যান একটা বড় ধরনের লিমিট ছিল, আমি যেতে পারবো কিনা বা এটা আমি ক্রস করতে পারবো কিনা, অনেক ডাউট ছিল। বাট এখন যাওয়ার পরে এখন কিন্তু আমি চাচ্ছি যে এক্সট্রিম ট্রায়াথলন, বড় কোনো কিছু আরও একটু এক্সট্রিম লেভেলের যে এন্ডুরেন্স আছে, এগুলো নিয়ে আমি চিন্তা করি। এটা শুধু আসলে আমি না, পৃথিবীর সব অ্যাথলেটই এই ধরনের চিন্তা করে, আই থিঙ্ক। দর্শক, আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো এই ফোন নাম্বার, ইমেইল নাম্বার এবং ফেসবুক আইডির মাধ্যমে আমরা কথা বলছি আয়রনম্যান খেতাবপ্রাপ্ত বাংলাদেশের যুবক, বাংলাদেশের তরুণ আরাফাতের সঙ্গে, যিনি মালয়েশিয়াতে সম্প্রতি শেষ হওয়া যে প্রতিযোগিতাটি ছিল, সেই প্রতিযোগিতায় 1011 জনের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, বাংলাদেশের পতাকাকে আরও উপরের দিকে তুলে নিয়ে গেছে। আমরা কথা বলছি আরাফাতের সঙ্গে। আরাফাত, একবার একটু জানতে চাই যে এই যে প্রতিযোগিতায় অংশ নেওয়া, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে আপনার কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? পথটা কি আসলে খুব সহজ ছিল কি? এক্স্যাক্টলি, আমি বাধা বলবো না, এগুলো একটা চ্যালেঞ্জ। সো যে কোনো ধরনের একটা চ্যালেঞ্জ হাতে নিলে অনেকগুলা চ্যালেঞ্জ পাশাপাশি থাকবেই। সো
আসলে উইনিংটা শুধু একটা মেডেল উইনিং না বা একটা রেজাল্ট না, এটার সাথে অনেকগুলো সাপোর্টেড কিছু চ্যালেঞ্জ থাকে, এগুলো ওভারকাম করো এক একটা মেডেল। সো যত বেশি চ্যালেঞ্জ থাকবে তত বেশি মেডেলটার ওজন বেশি থাকবে, নিজের কাছে এটার তাৎপর্যটা অনেক বেশি থাকবে। আমি প্র্যাকটিস যখন করতেছিলাম, আমি 1 মাস আগে কিন্তু খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হই। খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার ডান হাত অলমোস্ট ইনজিউর্ড। আমি সাইক্লিং, সুইমিং, রানিং কোনোটাই ঠিক মতো করতে পারিনি। সো 1 মাস আগে এই ধরনের অর্থাৎ এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার ঠিক 1 মাস আগে। ঠিক 1 মাস আগে আমি ঢাকাতেই প্র্যাকটিস করতেছিলাম তখন। হাতের জিলে আমি অ্যাক্সিডেন্টই হই। অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আমি প্যানিক হয়ে যাই যে আসলে একে কি যাওয়া সম্ভব। অ্যান্ড দেখছি যে আমি 1 মাস, দীর্ঘ 1 মাস আমি যাওয়া মানে আয়রনম্যানে যাওয়ার লাস্ট 1 মাস আমি সুইমিং করিনি। দেন প্রপার সাইক্লিংও না, রানিং মাঝে মধ্যে একটু চেষ্টা করছি। এবং অ্যানাদার পার্ট হচ্ছে যে স্ট্রেন্থ ট্রেনিং যেগুলো এন্ডুরেন্স ট্রেনিং, এগুলো আমি কোনোটাই করতে পারিনি। সো এটা আমার জন্য অনেক, কনফিডেন্স লেভেলটা একদম জিরোতে নেমে যায়। আসলে আমার কনফিডেন্স লেভেল যেরকম টেকনাফ থেকে তেঁতুলিয়া রানিং করার পরে অনেক হাই ছিল, তখন থেকে আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় যাওয়ার জন্য যাচ্ছি, আমি মনে হয় শেষ করতে পারবো না। আদার দেন এর সাথে আরও কিছু সাপোর্টেড চ্যালেঞ্জ ছিল, যেমন কিছু স্পন্সর প্রবলেম ছিল। এটা একটা হাই বাজেটেড ইভেন্ট অ্যান্ড এটা অনেক 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 ভালোই একটা অ্যামাউন্ট খরচ হয়। সো আমি আমার নিজের ফান্ড দিয়ে হয়তো একটু শর্ট ছিল, আমি চেষ্টা করছি একটা স্পন্সর ম্যানেজ করতে, পারতে এটা হয়নি। আলটিমেটলি সব কিছু কিন্তু ফাইনালি সলভ হলো। আমার পাশে এসে দাঁড়ালো পিকেএসএফ, আমার পাশে এসে আমাকে লাস্ট মুহূর্তে যে পরিমাণ একটা সাপোর্ট দিল। ডক্টর খালিকুজ্জামান স্যার ইন্সপিরেশনাল একটা কথা বলছেন, সবসময় আমার মনে থাকে যে তুমি তোমার বেস্ট ট্রাইটা করবা। সো এটা আসলে একটা দেশে এর মানুষ যাওয়ার সময় বলা যে তুমি ফিনিশ করতে হবে বা উইন করতে হবে, ইট ডাজেন্ট ম্যাটার, তুমি তোমার বেস্ট ট্রাইটা করবা। এটা আমি এটাই বিলিভ করি যে আমি বেস্ট ট্রাইটা করবো, আমি উইন করবো লুজ করবো, ইট ডাজেন্ট ম্যাটার সিরিয়াসলি। আসলে ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। আসলে কথায় বলে যে শেষ ভালো যার সব ভালো তার। আরাফাত সব দিকে শেষের যে অংশটি ছিল সেটি ভালো হয়েছে এবং তিনি ফিনিশ করে এসেছেন এবং এই কারণে তিনি খেতাব পেয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, থাকুন আমাদের সঙ্গে। বলেন ভাই। কি? হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ এটি নিউজের মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আরাফাত, যিনি কিছুদিন আগে মালয়েশিয়ার লঙ্কাউইতে অনুষ্ঠিত প্রতিযোগিতা আয়রনম্যান, সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের হয়ে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন এবং এই মুহূর্তে তিনি আয়রনম্যান খেতাবপ্রাপ্ত বাংলাদেশের আয়রনম্যান। আরাফাত, বিরতির আগে আপনার সঙ্গে অনেক কথা হচ্ছিল, এবার আপনার কাছে আসলে শুনতে চাই বিশ্বের অন্যতম কঠিনতম একটি রেস, একদিনের রেস এই আয়রনম্যান। তো এই প্রতিযোগিতায় যেদিন আপনি অংশগ্রহণ করলেন সেদিনকার গল্পটা একটু শুনতে চাই। আসলে এই ওই দিনের শুরুটাই ছিল খুবই খুবই নার্ভাসনেস নিয়েই শুরু, কারণ আমি শুধু একাই ওখানে পার্টিসিপেট করতেছিলাম। বাংলাদেশের হয়ে আমার পরিচিত কেউ পাশে ছিল না। জাস্ট পাশে যিনি ছিলেন উনি চিলি থেকে আসছিলেন, ওনাকে জাস্ট গুড লাক বলে আমি চলে যাই। যাওয়ার পরে সুইমিং স্টার্ট হবে, সুইমিং লাইনে দ্বারা আমার কিন্তু 1 মাস ধরে আমি প্র্যাকটিস করতে পারিনি। সো ওখানে গিয়ে আমি 2 দিন প্র্যাকটিস করে আমার শোল্ডার ইনজুরি। সো আসলে আমি একটু চিন্তিত হয়েছিলাম যে সুইমিংয়েই একটা বড় ধরনের প্রবলেম হয়ে যায় কি না। সো রেস যথারীতি শুরু হলো। আমি আমি কিন্তু বুঝতেছিলাম না যে কখন কোন দিকে যাব। সো ওখানে 2 ল্যাপ দিতে হয় সুইমিং। সো একটু উঠে একটা ল্যাপ শেষে উঠে দেন আরেকটা ল্যাপ দিতে হয়। আমি চিন্তা করতেছিলাম, আমি ফলো করতেছিলাম, আর এদিকে তো
নাসির আমাকে ড্রপ করে দিল, ড্রপ করে দিয়ে সেও গুড লাক বলল, এবং সে ওই টেরিটরির আশেপাশেও আসতে পারতেছে না, এবং কারোর সাথে যে একটু কথা বলবো এই ওয়েও ছিল না। সুইমিংটা শেষ হওয়ার পরে সাডেনলি আমি যখন ট্রানজিশনে যাই, আমি আমার সুইমিং শেষে সুইমিং স্যুট চেঞ্জ করে সাইক্লিংয়ে যাব, তখন আমি দেখি যে ওয়ান হ্যান্ডেড একজন অ্যাথলেট যার একটা হাত নেই। আপনি আয়রনম্যানের প্রোমোটা দেখলে দেখবেন যে ওখানে কারো পা নেই, কেউ হাত নেই, এরকম অনেক ফিজিক্যালি চ্যালেঞ্জড অনেক অ্যাথলেটকে আমি দেখি যে উনি এসে জাস্ট চেঞ্জ করতেছেন। আমি ওনাকে দেখে ইমোশনাল হয়ে গেলাম। ওই সময় আসলে আমি ওনার দিকে কতক্ষণ তাকাই থেকে ওনাকে আমি গুড লাক বলবো, যে এই সাহসও আমার কাজ করতেছিল না, যে ওনার মেন্টালি স্পিরিট দেখে এবং ওনার যে ফিজিক্যাল একটা চ্যালেঞ্জ নিয়ে উনি কতদূর কীভাবে এটা। আমি তখন চিন্তা করতেছিলাম, আমার সাইকেল প্রবলেম ছিল, সাইকেলে আমার একটু প্রবলেম ছিল গিয়ার শিফটার নিয়ে, দেন আমার একটু শোল্ডার ইনজুরি ছিল। তখন আমার কাছে এগুলো খুবই খুবই নগণ্য মনে হলো। আমি বললাম যে হি ক্যান গিভ এ বেটার এক্সকিউজ, নো, এটা কোনো এক্সকিউজই হতে পারে না আমার যেগুলো আছে এগুলো তো। সো আসলে ওনাকে দেখে আমি অনেক অনুপ্রাণিত হয়ে যাই। আমি নিজের মনের মধ্যে একটা জেদ না, আসলে ইন্সপিরেশন আমার একটা। উনি যদি কোনো এক্সকিউজ না দিতে পারে, আমি কেন এক্সকিউজ দিব? আমি তো টোটালি ফুলি ওকে, সব দিক দিয়ে ওকে। আমি সাইক্লিং করতেছিলাম আর ওনার কথা ভাবতেছিলাম। আমি যখন লঙ্কায় পুরো আপহিল ডাউনহিল, সো আপহিলে ওঠার সময় আমার সাইকেলের গিয়ারটা আসলে ওয়ান গিয়ারেই আমি চালাচ্ছিলাম। আপহিলে ওঠার সময় অনেক অনেক প্রবলেম হচ্ছিল, মনে হচ্ছিল যে সাইকেল থেকে নেমে একটু হেঁটে উঠি। তখনও আমি চিন্তা করতেছিলাম যে না, উনি তো করতেছেন, এক হাত নিয়ে উনি করতে পারলে আমরা কেন? সামান্য একটা আলাদা একটা স্পিরিট কাজ করছে, মনে হয় যে স্পিরিচুয়াল একটা মাইন্ড সেট আপ হলো। দেন আমি কিন্তু সাইক্লিং শেষ করে যখন ক্রস করতেছি, নাসির জাস্ট বললো যে অনেক ভালো টাইমিং হয়েছে। আমি তখন কিছু জানি না, কারণ আমার জিপিএসও আছে, সাইক্লিংয়ের সময় সুইমিং দিয়ে রেখে দিছি। আপনি যখন শেষে বাংলাদেশের পতাকা যখন ওড়ালেন, তখন আপনার মধ্যে কেমন অনুভূতি হচ্ছিল? আসলে এটা একটা ড্রিমি মোমেন্ট, কারণ আমি আয়রনম্যানের ভিডিওগুলো অনেক দেখেছি, অনেক ফিনিশারের ভিডিও দেখেছি। সো সবার শেষে একটাই ড্রিমি মোমেন্ট থাকে, সেটা হচ্ছে দেশকে প্রমোট করা, দেশের পতাকা নিয়ে আসলে শেষ করা। আর এটা তো শুধু একটা লম্বা সময় ধরে হার্ড ওয়ার্ক করার পরে ফাইনালি এরকম একটা মোমেন্ট। আমি দেন 800 মিটার আগে আমি নাসিরের থেকে পতাকা নিয়ে আমি দৌড়াতে পুরো পথটা যাই, এবং আমার কাছে মনে হচ্ছিল যে সামথিং আই অ্যাচিভড, অ্যান্ড মনে হচ্ছে যে সবাই আমাকে চিয়ার করলো। ওখানে সবাই কিন্তু একসাথে চিয়ার করতেছে। আরাফাত ফ্রম বাংলাদেশ যখন বললো, সিরিয়াসলি এটা অ্যামেজিং একটা প্লেজেন্ট মোমেন্ট, অ্যামেজিং। আচ্ছা, তরুণ প্রজন্ম যারা আসলে আপনার মতো আগ্রহী, যারা এভাবে অংশ নিতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আসলে আমি বলবো যে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, দ্য গ্রেট বাংলাদেশ রান। আমরা চেষ্টা করতেছি যে হোল কান্ট্রি ওয়াইড প্রমোট করতে, স্পোর্টসটাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্রমোট করতে। সো যারা কমিউনিকেট করতে চায়, দ্য গ্রেট বাংলাদেশ রান ফেসবুক পেজের মাধ্যমেও তারা যোগাযোগ করতে পারেন। আদার দ্যান তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে আমরা অনেক আসলে এক্সকিউজ দিয়ে থাকি, আমরা অনেক প্রবলেমের কথা স্বীকার করি। আমরা আমাদের ফেল হইতে পারে, একটা প্রবলেম, একটা চ্যালেঞ্জে যে উইন অর লস দুইটাই থাকতে পারে, বাট উইন তো আসবে। আমরা এক্সকিউজ না দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলে আমাদের অনেকগুলা রেজাল্ট পাবো, এবং আমি বিশ্বাস করি যে এক্সকিউজ নেভার ক্রিয়েটস এনি রেজাল্ট। সো এক্সকিউজ না দিয়ে আমরা চিন্তা করব যে সামনের দিকে এগিয়ে যেতে, নিজের প্রবলেমগুলো নিজেই সলভ করবো। এবং আরাফাত, আপনার কাছে শেষ প্রশ্ন, কারণ আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে শেষ প্রশ্ন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি আপনার মাধ্যমে আসলে বাংলাদেশকে কোথায় দেখতে চান? আমি আসলে চাই, শুধু আমি নিজেই চাই না, আমি চাই যে একদিন বাংলাদেশ থেকে আমরা ইন্টারন্যাশনাল যে স্পোর্টস ইভেন্টগুলো আছে, টাফ এবং এন্ডুরেন্স স্পোর্টসগুলো আছে, ম্যারাথন, এন্ডুরেন্স ম্যারাথন, ওখানে আমরা আরও বেশি পার্টিসিপেন্ট চাই। আমরা চেষ্টা করতে 64টা ডিস্ট্রিক্টে রানিং করে আমরা আরও
স্পোর্টস পার্সনদের সাথে যুক্ত হতে। আমরা চাই শুধু একজন না, আমরা 100 জন একসাথেই আয়রনম্যানের পতাকা উঠাবো, তখন হয়তো ম্যাক্সিমামকে আমরা চিনবো। সবাই জাস্ট এই এগিয়ে যাও এগিয়ে যাও এরকম জয় বাংলা বলে বা আহ, বাংলাদেশ বাংলাদেশ বলে একজন একজনকে ইন্সপায়ার করবে। সো আমাদের এরকম আমার ড্রিমটা কাজ করে, আশা করি একদিন ইনশাআল্লাহ পৌঁছাবো। আর বাংলাদেশকে নিয়ে যেগুলো, যেমন ইংলিশ চ্যানেল, তারপর 7 ওশান চ্যানেল সুইম, দেন 7 কন্টিনেন্ট ম্যারাথন। ম্যারাথন দেশ সাবলস মরুভূমিতে একটা ম্যারাথন হয়, ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য টাফেস্ট রেস। সো হোপফুলি স্টেপ বাই স্টেপ আমি আগাবো, আমি চেষ্টা করব যে এই এন্ডুরেন্স গেমগুলোতে পার্টিসিপেট করার। আচ্ছা, আপনি তো খেলাধুলা থেকে আসলে আর্ন করেন না, তো আপনার ব্যক্তি জীবনের সাথে এটা আসলে আমি কতটা রিলেটেড বা আসলে আমি চাই যে কতটা যারা প্রভাব ফেলে? আমরা যারা এগুলো আসলে সিটিজেন্স গেম, এগুলা কোনো প্রফেশনাল স্পোর্টসম্যানদের জন্য না। রানিং, সাইক্লিং, সুইমিং এগুলো আমাদের ফিটনেসের জন্যই আসলে অনেক বেশি সবার জন্য জরুরি, প্রয়োজন। সবার জন্যই দরকার। সো আমি চাই যে সবাই অ্যাটলিস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে একটা ইভেন্ট অন্তত পার্টিসিপেট করুক। সো যাতে করে তিনি সুস্থ থাকেন, অ্যাটলিস্ট সুস্থভাবে উনি ওনার লাইফটা লিড করতে পারেন। আমি প্রফেশনালি একজন সোশ্যাল সার্ভিস অফিসার, সমাজসেবা অধিদপ্তরে আমি কর্মরত আছি। সো আমি আমার দায়িত্বের পাশাপাশি আমি চেষ্টা করতেছি যে আমি কিভাবে আমি নিজেকে সুস্থ রাখতে পারি এবং আমি সময় পেলে একটু বড় ইভেন্টের জন্য। ধন্যবাদ আরাফাত। দর্শক শুনছিলেন আরাফাতের কথা। আরাফাত কিন্তু প্রফেশনাল খেলোয়াড় নন, তিনি তার নিজেকে সুস্থ রাখার জন্য আসলে যে খেলাধুলা করেন এবং তারপর আসলে তিনি এই খেতাবটি অর্জন করতে পেরেছেন। এবং আমাদেরও কিন্তু আসলে নিজেদেরকে সুস্থ রাখার জন্য এ ধরনের খেলাধুলা বা এ ধরনের নানা অ্যাক্টিভিটিসে অংশ নেওয়া উচিত। এবং আমরাও আশা করি আপনারাও এ ধরনের অ্যাক্টিভিটিসগুলোতে অংশ নেবেন এবং সুস্থ থাকবেন। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো স্বপ্নবাজ তরুণের চোখে আমরা বাংলাদেশকে দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।